চীন মালয়েশিয়া সফরের সাফল্য জনগণকে উৎসর্গ করলেন তারেক রহমান। সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ, বিদেশের সঙ্গে করা চুক্তি অবহিত করার আহ্বান বিরোধী দলের। মালয়েশিয়া এবং চীন সফরে অভূতপূর্ব সাফল্যের জন্য এই মহান সংসদ মাননীয় প্রধানমন্ত্রীর সংসদ নেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাচ্ছি। সরকারি দল এবং বিরোধী দল থেকে বক্তব্যের মাধ্যমে একটি প্রস্তাব পাশ করেছে, আপনাকে ধন্যবাদ জানিয়ে। এই সফরের মাধ্যমে যদি দেশের মানুষের কোনো অর্জন হয়ে থাকে, সেটি দেশের মানুষের অর্জন। মাননীয় স্পিকার, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ ধাপে, বিবেচনায় মিয়ানমার দিয়ে করিডোরের প্রস্তাব, তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই একমত। রোহিঙ্গা প্রত্যাবাসনে কাজ করবে মালয়েশিয়া। চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোর প্রস্তাবটি তারা করেছেন, এইটা আমরা এক্সপ্লোর করছি। সিদ্ধান্ত তো অনেক পরের কথা। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিমান নামে গ্রাহকের হাজার কোটি টাকা আত্মসাৎ, ফরেস্টের সাবেক চেয়ারম্যান নজরুলের ৮ মামলার তদন্ত প্রায় শেষ। নাম আসছে আওয়ামী সুবিধাভোগীদেরও শাস্তির তাগিদ। ইতালির রোমে স্ত্রী কন্যা সহ প্রবাসী বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, গুরুতর আহত ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটক 2। গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে শোক। নকআউটে বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দে, স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়। দেমবেলের হ্যাটট্রিকে নরওয়েকে গুড়িয়ে দিল ফ্রান্স। সকালে আর্জেন্টিনার সামনে জর্ডান। এবং ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলায় লাশের সারি, নিহত বেড়ে 920, নিখোঁজ অর্ধলক্ষ। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা, নতুন করে 4.9 মাত্রার ভূকম্পন। দেশের স্বার্থ রক্ষা করেই চীন ও মালয়েশিয়া সফরের সবকিছু হয়েছে। সফরের সাফল্য দেশবাসীকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যের আগে সফরের সাফল্যের জন্য সংসদে ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। এ সময় স্বচ্ছতা নিশ্চিতে বিদেশের সঙ্গে করা চুক্তি সংসদকে অবহিত করার আহ্বান জানান বিরোধী দলীয় নেতা। মালয়েশিয়া ও চীনে 6 দিনের প্রথম রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফেরার পরের দিনই বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দোয়া ও মোনাজাত শেষে যোগ দেন সংসদের বাজেট অধিবেশনে। বিরোধী দলীয় নেতা উনিও জনগণের জন্য রাষ্ট্রীয় সফরে সমর্থন দেয় ধন্যবাদ জানান বিরোধী দলকে। প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বার্থ রক্ষা করেই 2 দেশের সঙ্গে সমঝোতা ও চুক্তি হয়েছে। আমার অবস্থান থেকে আমি আমার দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং সেই স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছি। মাননীয় স্পিকার, যদি কোনো কিছু অর্জন হয়ে থাকে, ভালো কোনো কিছু অর্জন হয়ে থাকে, এটি বাংলাদেশের অর্জন। এর আগে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরকে মাইল ফলক বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অর্থমন্ত্রী আমির খুসরো মাহমুদ। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়া এবং গণচীনের যে সম্পর্ক, এটা আরও দৃঢ় হয়েছে। রোহিঙ্গা সমস্যার ব্যাপারেও সমাধানের ইঙ্গিত তারা দিয়েছেন এবং সেই ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন বলেও জানিয়েছে। আমাদের সাথে প্রত্যেকটি দেশের যে সম্ভাবনা আছে, সেটা অর্থনৈতিক হোক, অন্য কোনো জেটে হোক, সেই সম্ভাবনাকে সম্পূর্ণ কাজে লাগিয়ে মাল্টিল্যাটারালিজমের যে ফরেন পলিসি পারসু করেছি বিএনপির রাজনীতি শুরু থেকে এখন পর্যন্ত, উনি সেই ধারা অব্যাহত রেখেছেন। পরে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যের জন্য উত্থাপিত ধন্যবাদ প্রস্তাব সংসদে সর্বসম্মতিতে পাশ হয়। স্থানীয় সরকার মন্ত্রী সংসদে উত্থাপন করেছেন, সেটি সংসদে এই ধন্যবাদ প্রস্তাব হিসাবে সংসদে উত্থাপিত হলো। সরকারের ইতিবাচক বিষয়ে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দেন বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমান। বিদেশের সঙ্গে করা সমঝোতা ও চুক্তি সংসদে তুলে ধরার আহ্বান জানান। স্বচ্ছতা এবং জবাবদিহিতার স্বার্থে, জনগণের স্বার্থে বিদেশের সাথে যতগুলো মৌলিক চুক্তি সম্পাদিত হবে সেগুলাই সংসদে নিয়ে আসা। এই 350 মানুষই কিন্তু 18 কোটি মানুষ বা 20 কোটি মানুষের প্রতিনিধিত্ব করছেন। তারা যখন জানবেন
তখন এর মধ্য দিয়ে সরকার এবং জনগণের সাথে সেতুবন্ধন তৈরি হবে। এই সফরের মাধ্যমে অর্থনীতি ও পররাষ্ট্রনীতিতে নতুনত্ব ছাড়াও স্বাধীনতা, সার্বভৌমত্ব ও নিরাপত্তা আরও সংহত হবে বলে উল্লেখ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পররাষ্ট্রনীতিকে সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের পর ঢাকা বেইজিং সম্পর্ক এখন সর্বোচ্চ ধাপে। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়ে ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, স্থলপথে সরাসরি বাণিজ্য সম্প্রসারণে মিয়ানমার দিয়ে করিডোরের প্রস্তাব এখনও বিবেচনাধীন। তিস্তা প্রকল্পে সহায়তায় সম্ভাব্যতা যাচাই করছে দুই দেশ। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন ও মালয়েশিয়া কাজ করবে। ভূরাজনীতির অনেক অঙ্ক মিলিয়ে ২১ জুন মালয়েশিয়া দিয়ে প্রথম বিদেশ সফর শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুদিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে হয় চুক্তি ও সমঝোতা স্মারক সই। সেখান থেকে যান নয়া বিশ্ব শক্তিধর দেশ চীনে। বেইজিং ও দালিয়ানে ৪ দিনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী সদ্য সমাপ্ত মালয়েশিয়া ও চীন সফরের অর্জন তুলে ধরতে শনিবার ব্রিফিং করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় জানানো হয়, এই অঞ্চলে আঞ্চলিক সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ এবং কৌশলগত সহযোগিতায় এসেছে গুরুত্বপূর্ণ অগ্রগতি। পররাষ্ট্রমন্ত্রী জানান, পরিবহন ব্যয় কমিয়ে আনতে কুনমিং থেকে মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি স্থল পথের যোগাযোগ স্থাপনে একটি করিডোরের প্রস্তাব দিয়েছে চীন। তবে এ বিষয়টি এখনও বিবেচনাধীন বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। কুনমিং থেকে বাংলাদেশের বন্দরগুলিতে মাল্টিমোডাল পরিবহন সংযোগ এবং চীন কর্তৃক প্রস্তাবিত চীন বাংলাদেশ মিয়ানমার ইকোনমিক করিডোরের প্রস্তাবটি তারা করেছেন। সিদ্ধান্ত তো অনেক পরের কথা, এটা আমরা এক্সপ্লোর করছি। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে দুই দেশ কাজ করছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসনের নীতিগত সহযোগিতা জোরদারের পাশাপাশি সংকট সমাধানে মধ্যস্থতার ভূমিকায় থাকবে চীন। পাশাপাশি ২০২৭ সালের মধ্যে মালয়েশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের লক্ষ্যে কাজ করছে দুই দেশ। তিস্তা নদীর ব্যাপক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প এর উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চীন সর্বসাধ্য সহায়তা প্রদান করবে বলে জানিয়েছেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে বিএনপির সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। একই সঙ্গে ব্রিক্স ও সাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের সদস্যপদের বিষয়ে চীনের সমর্থনের আশ্বাস পাওয়া গেছে। Communist Party of China wanted to forge a formal partnership. The partnership in this MOU, the MOU entails strengthening party-to-party visits. বিডা চেয়ারম্যান বলেন, মোংলা ও চট্টগ্রামে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কাজ শুরু হচ্ছে। 18 মাসের মধ্যে ওনারা কিভাবে প্রথম ফ্যাক্টরিতে ওখানে সেট আপ করতে পারেন, তো সেই চ্যালেঞ্জ ওনারা নিয়েছেন। ওনারা বলছেন যে আগামী মাসে ওনারা জোন ডেভেলপমেন্টের জন্য গ্রাউন্ড ব্রেকিং করবেন। সফরে গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হলে বাংলাদেশের আঞ্চলিক সংযোগ, বিদেশি বিনিয়োগ, বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ফিফা বিশ্বকাপের খবর। প্রথমবার বিশ্বকাপে অংশগ্রহণ করেই ইতিহাস গড়ল কেপ ভার্দে। এদিকে স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল উরুগুয়ে। মাত্র ৫ লাখের কিছু বেশি জনসংখ্যার একটি দেশ, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম জনসংখ্যার দেশ হিসেবে নকআউট পর্বে ওঠার ইতিহাস গড়ল পশ্চিম আফ্রিকার দেশ কেপ ভার্দে। ম্যাচের শেষ বাঁশি বাজতেই কেউ খুশিতে চোখ ভেজায়, আবার অনেকে উল্লাসে মাতেন। টাকার অভাব, ভিসা জটিলতায় মাকে বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে আনতে না পারা কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এবারও ম্যাচ জয়ের অন্যতম নায়ক। গ্রুপ পর্বে দুর্দান্ত লড়াই করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে কেপ ভার্দে। প্রথম ম্যাচেই সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে 0-0 গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও উরুগুয়ের সঙ্গে 2-2 গোলের সমতা আনে তারা। আজ ইতিহাস গড়তে প্রয়োজন ছিল আরও একটা ড্র। সৌদির বিপক্ষে ম্যাচে প্রথমার্ধের যোগ করার সময়ে মোহাম্মদ কানোর হেড দারুণভাবে রুখে দেন ভোজিনহা। কেপ ভার্দেও একাধিক সুযোগ তৈরি করেছিল। 50তম মিনিটে কেভিন পিনার দূরপাল্লার শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়। নকআউটে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পেয়েছে কেপ ভার্দে।
এদিকে বিশ্বকাপে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না উরুগুয়ের, কিন্তু বাঁচা মরার সেই ম্যাচে স্পেনের সামনে দাঁড়াতেই পারল না দলটি। 1-0 গোলে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। অন্যদিকে এই জয়ে গ্রুপ এইচ চ্যাম্পিয়ন হয়ে দাপটের সাথে শেষ 32-এ পা রাখল স্পেন। 42তম মিনিটে নিজেদের বক্সের ভেতর বল নিয়ন্ত্রণে বড় ভুল করেন অভিজ্ঞ গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। সেই সুযোগ লুফে নেন মিডফিল্ডার অ্যালেক্স বায়েনা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া স্পেনের প্রতিপক্ষ হতে পারে অস্ট্রিয়া বা আলজেরিয়ার মধ্যে যে কোনো এক দল। এদিকে ইরাককে 5-0 গোলে উড়িয়ে বিশ্বকাপে শেষ 32 নিশ্চিতের দ্বারপ্রান্তে সেনেগাল। প্রথম আফ্রিকান দেশ হিসেবে বিশ্বকাপে 5 গোলের রেকর্ড গড়ল সেনেগাল। প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে থাকা সেনেগালকে বিরতির পর কিছুটা ধুঁকতে হলেও 56 মিনিটের পর মাত্র 26 মিনিটের এক বিধ্বংসী ঝড়ে আরও 4টি গোল করে ইরাককে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেয় সাদিও মানের দল। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। লিওনেল মেসিকে বেঞ্চে রেখে জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। শুরুর একাদশে নয়, বদলে হিসেবে নামবেন এলএম10, জানিয়েছেন আলবিসেলেস্তে কোচ লিওনেল স্ক্যালোনি। জর্ডানের ডিফেন্সিভ অ্যাপ্রোচের কথা মাথায় রেখে সাজাচ্ছেন গেম প্ল্যান। ডালাস থেকে আরও জানাচ্ছেন এস এম ইকবাল। দাঁড়িয়ে আছি AT&T স্টেডিয়ামের যে অফিসিয়াল প্রেস কনফারেন্স রুম, সেই প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে গেছেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্ক্যালোনি। স্ক্যালোনির এই সংবাদ সম্মেলনটা নানা কারণেই আজকে বিশেষ হয়ে আছে, কেননা এই সংবাদ সম্মেলনে তিনি প্রথমবারের মতো তার যে একাদশ সেটা তিনি ডিসক্লোজ করেছেন। আমরা যেমনটা দেখি লিওনেল স্ক্যালোনি সাধারণত তার স্কোয়াড নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন না, তবে আজ তিনি বেশ ফুরফুরে মেজাজে এসেছিলেন এবং এখান থেকেই তিনি তার স্কোয়াড সম্পর্কে একটা ধারণা দিয়েছেন। সবার আগে বলতে হয় লিওনেল মেসির কথা। গেল কয়েকদিন ধরেই গুঞ্জন লিওনেল মেসি এই ম্যাচটাতে অর্থাৎ জর্ডানের বিপক্ষে খেলছেন কিনা, কেননা আর্জেন্টিনার রাউন্ড অফ 32 নিশ্চিত হয়ে গিয়েছে। তবে স্ক্যালোনি স্পষ্ট করে দিয়েছেন যে লিওনেল মেসি জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না। লিওনেল মেসিকে নিয়ে সবার আগ্রহ, সে খেলছে কিনা। আপনারা এমন প্রশ্ন করবেন, স্বাভাবিক। জর্ডানের বিপক্ষে সে হয়তো খেলবে, কিন্তু শুরুর একাদশে থাকছে না এটা নিশ্চিত। এই ম্যাচে আমরা অনেককেই সুযোগ দেব, আমার বিশ্বাস তারা ভালো করবে। জর্ডান আমরা যেটা জানি সাধারণত অনেকটা ডিফেন্সিভ মোডে খেলে থাকে। স্ক্যালোনিও সংবাদ সম্মেলনে তাই বলেছেন, অন্তত 5 জন ডিফেন্ডার জর্ডানের এই ম্যাচে খেলতে পারেন, সেটা মাথায় রেখে লিওনেল স্ক্যালোনি স্কোয়াড সাজাবেন। তবে তিনি আভাস দিয়েছেন অন্তত 6 থেকে 7 জন ফুটবলারের এই ম্যাচে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের অভিষেক হতে পারে। জর্ডান অনেক ডিফেন্সিভ খেলে, রক্ষণে ওরা 5 ডিফেন্ডার রেখে একাদশ সাজায়। এটা আমাদের ফরওয়ার্ডের চ্যালেঞ্জে ফেলবে, তবে আমরাও এটা মাথায় রেখেই কৌশল সাজাবো। শুধু একাদশ সম্পর্কে নয়, লিওনেল স্ক্যালোনি তার স্ট্র্যাটেজি কি হবে সেটি নিয়েও কথা বলেছেন সংবাদ সম্মেলনে। তবে এটা তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন যে আর্জেন্টিনা রাউন্ড অফ 32 নিশ্চিত করলেও তিনি তার দায়িত্ব ভুলে যাচ্ছেন না, অর্থাৎ জয়ের যে ধারাবাহিকতা আছে সেই ধারাবাহিকতা রেখেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে খেলতে চায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। AT&T স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুম থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সন্ধ্যার সময় আরও থাকছে। 6 মাস পর খোলা হলো কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স। 13টি সিন্ধুকে মিলল 43 বস্তা টাকা। চলছে গণনা, পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কারও। বিমান নামে গ্রাহকের টাকা হাতিয়ে নেয়া ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুদকের 8 মামলার তদন্ত প্রায় শেষ। 1500 কোটি টাকা আত্মসাতের তদন্তে নাম আসছে আওয়ামী সুবিধাভোগীদেরও। যদিও ফরেস্টের বর্তমান কর্তৃপক্ষের দাবি, লুটপাটের মাধ্যমে অন্তত 3500 কোটি টাকা সরিয়েছে নজরুল ইসলাম সিন্ডিকেট। অপরাধীদের শাস্তির পাশাপাশি গ্রাহকের পাওনা অর্থ দ্রুত ফেরত দেওয়ার তাগিদ টিআইবির। তসলিম তৌহিদের প্রতিবেদন। পাসপোর্ট নিতে এসে দুদকের হাতে ধরা পড়েন ফরেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম। গ্রাহকের 207 কোটি টাকা আত্মসাতের মামলায় গত বছরের অক্টোবরে তাকে গ্রেফতার করা হয়। তবে লুটপাট কেবল এই 207 কোটি টাকাতেই সীমাবদ্ধ নয়। দুদকের তথ্য বলছে 2010 থেকে 2021 সাল পর্যন্ত নজরুল ইসলামের নেতৃত্বে একটি সিন্ডিকেট জমি কেনা সহ নানা উপায়ে প্রায় 1500 কোটি টাকা লুটপাট করে। নজরুল ইসলাম ছাড়াও গ্রেফতার হয়েছে সাবেক এমডি হিমায়তুল্লাহ, বাকিরা এখনও বাইরে।
এসব অভিযোগে দুদকের 8 মামলার বেশিরভাগেরই তদন্ত প্রায় শেষ। চার্জশিট দেওয়া হবে যে কোনো সময়। বিভিন্নভাবে আত্মসাতের অভিযোগে দুদকে অনেকগুলো অভিযোগ আসে। সেসব অভিযোগ তদন্ত শেষে দুদক থেকে ইতিমধ্যে 8টি মামলা দায়ের করা হয়েছে এবং এগুলো বর্তমানে তদন্তাধীন রয়েছে। রাজনৈতিক ছত্রছায়া যেহেতু হয়েছিল এই অপকর্মগুলা, সে কারণে আপনার এই মামলা দায়ের করা কিংবা অনুসন্ধানে ডিলে হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে এই সমস্ত মামলার অনুসন্ধান কার্য সম্পন্ন হবে এবং আসামিদের বিরুদ্ধে আমরা চার্জশিট দাখিল করতে পারব। 40 লাখ গ্রাহকের এই ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বর্তমান পরিচালনা পর্ষদ নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ গ্রাহকদের প্রাপ্য অর্থ বুঝিয়ে দিতে হিমশিম খাচ্ছে। ফারিস্টের বর্তমান কর্তৃপক্ষের দাবি, আওয়ামী শাসনামলে 1 দশকে জমিসহ নানা খাতে অন্তত 3.5 কোটি টাকা সরিয়েছে নজরুল ইসলাম সিন্ডিকেট। 2021 পর্যন্ত 3.5 কোটি প্লাস টাকা এই কোম্পানি থেকে আত্মসাৎ হয়। তৎকালীন বোর্ডের 2-3 জন এবং ম্যানেজমেন্টের কতিপয় শীর্ষস্থানীয় কর্মকর্তার যোগ সদস্য। যারা অ্যারেস্ট হয় তাদেরকে অ্যারেস্ট করা এবং যারা অ্যারেস্ট হয়েছে তাদের সম্পদ ক্রোক করে তাদের যে টাকা আত্মসাৎ করেছেন এবং বিদেশে প্রচার করেছেন, এই টাকাটা এনে গ্রাহকের আমাদের কোম্পানিকে ফিরিয়ে দিয়ে আমাদের গ্রাহকদেরকে ফিরিয়ে দেওয়া, এটা আমি মনে করি খুবই সম্ভব যদি আন্তরিক হন। আর আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ টিআইবির। যাদের বিরুদ্ধে মামলা সেটাকে দুদক হোক বা অন্য যে কোনো আর্থিক মামলা আর্থিক প্রতিষ্ঠান সংক্রান্ত মামলা হিসেবেও তার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। দুদকের তথ্য বলছে, ফারিস্ট থেকে লুটপাট করে সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম অন্তত 100 কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ইরানের ফের যুক্তরাষ্ট্রের হামলা, কার্গো জাহাজে ড্রোন আঘাতের প্রতিশোধ, মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ, তেহরানের যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন দাবি ট্রাম্পের। পূর্বশত্রুতার জেরে ফরিদপুরে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এদিকে ফেনীর ছাগলনাইয়ায় যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে ফুলগাজীতে নিজ ঘরে মিলল গৃহবধূর হাত পা বাঁধা লাশ। মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন কলেজ ছাত্র, ফিরলেন লাশ হয়ে। শুক্রবার সন্ধ্যার দিকে গোপালগঞ্জের কাশিয়ানি যাচ্ছিলেন কলেজ ছাত্র সুমন শেখ। বড়ভাগ গ্রামের উকিল শেখের বাড়ি এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের গতিরোধ করে সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সুমন। শনিবার গভীর রাতে ফেনীর ফুলগাজী উপজেলার তালবাড়িয়া গ্রামের কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী কাজল আক্তারের হাত পা বাঁধা মরদেহ নিজ ঘরে দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। অন্যদিকে ছাগলনাইয়া উপজেলার নিকুঞ্চা গ্রামে জুবায়ের পারভেজের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। দুটি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানায় পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরে ঘটনাটা ঘটছে বলে আমরা অনুমান করছি এবং এই ঘটনায় যারা জড়িত আছে অচিরেই তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর আরেকটা ঘটনা ঘটেছে ফুলগাজীতে একজন প্রবাসী স্ত্রী তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখানে আমাদের পুলিশের টিম, পিবিআই, সিআইডি সহ বিভিন্ন টিম কাজ করছে। অচিরেই এই ঘটনার রহস্য উদ্ঘাটন করা হবে। নিহত জুবায়েরের বিরুদ্ধে একাধিক হত্যাসহ বিভিন্ন থানায় 30টি মামলা রয়েছে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ইতালির রোমে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্ত্রী কন্যাসহ নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি। গুরুতর আহত ছেলে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় দুজনকে আটক করেছে ইতালি পুলিশ। নিহতদের গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে চলছে শোকের মাতম। একই পরিবারে 3 জনকে হারানোর খবরে দিশেহারা স্বজনরা, শোকে স্তব্ধ পুরো এলাকা। শনিবার সকাল থেকে নোয়াখালীর কোম্পানিগঞ্জের 5 নম্বর ওয়ার্ডের বাড়িতে চলছে মাতম। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সাহায্য চেয়েছেন স্বজনরা। রোম সরকারের কাছে আকুল আবেদন জানাবো যাতে করে
সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক কঠিন শাস্তির আওতায় আনে। সরকারিভাবে যেমন দ্রুতভাবে এদেশে আমাদের লাশগুলো আমাদের মাঝে আনে। 12 বছর আগে পারিবারিক সচ্ছলতা ফেরাতে ইতালি পাড়ি জমান কামাল উদ্দিন বাবুল। এর 5 বছর পর স্ত্রী মমতাজ বেগম আরজু, মেয়ে আরিশা ও ছেলে অয়নকে নিয়ে যান ইতালি। কামালের পরিবার এবং ইতালির প্রতিবেশীর দাবি, স্ত্রী মমতাজের পরকীয়ার প্রেমের জন্যই বলি হতে হলো পুরো পরিবারটিকে। বাবুল ভাইয়ের ওয়াইফের সাথে তো কোনো একটা ছেলে সেখানকার অবস্থাগত একটা ছেলের সাথে একটা বিষয় ছিল। বাবির সম্বন্ধে বাবুল মেয়ের ওয়াইফের ওর মনে শাহাদাতের সাথে সম্পর্ক ছিল, কথা কাটাকাটির মধ্যে এক পর্যায়ে শাহাদাতে এই কাম করে ফেলছে আর কি। শুক্রবার রাতে রোমের অরেলিও এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৃশংসভাবে খুন হন প্রবাসী কামাল উদ্দিন বাবুল এবং তার স্ত্রী কন্যা। এই ঘটনায় গুরুতর আহত হয় ছেলে। আহত অবস্থায় সেখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অয়ন। এই ঘটনায় দুজনকে আটক করেছে ইতালি পুলিশ। সময় সংবাদ, নোয়াখালী। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া গেছে রেকর্ড 43 বস্তা টাকা। চলছে গণনার কাজ। 13টি সিন্ধুকে পাওয়া গেছে বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কারও। দানের টাকায় বহুতল মসজিদ কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানান জেলা প্রশাসক। বড় বড় লোহার সিন্দুক থেকে বের করে আনা হচ্ছে কারি কারি টাকা। বস্তায় ভরে এসব টাকা নেওয়া হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দ্বিতীয় তলায়। শনিবার সকাল 7টার দিকে জেলা প্রশাসক সুহানা নাসরিন সহ প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের নিচতলায় বিভিন্ন স্থানে থাকা দানের সিন্দুকগুলো একে একে খোলা হয়। এরপর বস্তায় ভরে সেই টাকা নেয়ার পর শুরু হয় গণনা। দানবাক্সে পাওয়া 43 বস্তা টাকা গণনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আমরা সবাই মিলেই এখানে যতটুকু দরকার কাজ করে যাচ্ছি। পাগলা মসজিদে খ্রিস্ট হয় বা আমার নাতি মহকিদ দিবা, এই জন্য আমার নিয়ত করে আইছি। এই মসজিদে আসলে মানুষ মানামাতি করে, করলে পরে আল্লাহ কবুল করে। পাগলা মসজিদ ও মাদ্রাসার আনুষঙ্গিক খরচ বাদে দানের বাকি টাকা জমা রাখা হয় মসজিদের নামে থাকা রূপালী ব্যাংকের একটি অ্যাকাউন্টে। সেখানে জমা আছে প্রায় 114 কোটি টাকা। দানের টাকা দিয়ে প্রায় 115 কোটি টাকা ব্যয়ে বহুতল পাগলা মসজিদ কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মসজিদ পরিচালনা কমিটির সভাপতি কিশোরগঞ্জের জেলা প্রশাসক। বর্তমানে পাগলা মসজিদের তহবিলে সর্বমোট 114 কোটি 13,07,352 টাকা জমা আছে। অনলাইনে এখন পর্যন্ত 24,76,882 টাকা অনুদান পাওয়া গেছে। এর আগে গত বছরের 27 ডিসেম্বর খোলা হয় পাগলা মসজিদের দানবাক্স। তখন পাওয়া গিয়েছিল পৌনে 12 কোটি টাকা। হরমুজ প্রণালী ঘিরে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ওমান উপকূলে পণ্যবাহী জাহাজে হামলার জবাবে ইরানের অস্ত্র সংরক্ষণাগারে আঘাতের দাবি করেছে যুক্তরাষ্ট্র। পাল্টা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বিভিন্ন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে তেহরান। হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ তুলে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন সংরক্ষণাগার ও উপকূলীয় রাডার স্থাপনায় আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর ইরানের কেশম দ্বীপ ও সিরিক এলাকায় বিস্ফোরণের খবরও পাওয়া যায়। পাল্টা আইআরজিসি জানায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। আবার হামলা হলে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছে বাহিনীটি। মার্কিন প্রেসিডেন্ট জাহাজে হামলাকে সমঝোতা স্মারকের লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, সমঝোতা বাস্তবায়ন নিয়ে আপত্তি থাকলে আলোচনার পথ খোলা আছে, তবে হামলার জবাব সহিংসতার মাধ্যমেই দেয়া হবে বলেও সতর্ক করেন তিনি। অন্যদিকে আইআরজিসির অভিযোগ যুক্তরাষ্ট্রই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। এমন উত্তেজনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রাথমিক চুক্তিতে সই করেছে ইসরায়েল ও লেবানন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর উপস্থিতিতে দুই দেশের রাষ্ট্রদূত নথিতে স্বাক্ষর করেন। 14 দফার এই চুক্তিতে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনী ধীরে ধীরে নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে, সশস্ত্র গোষ্ঠীগুলো নিরস্ত্র করা হবে। এরপর ধাপে ধাপে লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি বাহিনী সরিয়ে নেবে তেল আবিব। একই সঙ্গে লেবানন পুনর্গঠনে মানবিক ও আর্থিক সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে চুক্তি ঘিরে মতভেদও স্পষ্ট। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, হিজবুল্লাহ নিরস্ত্র না হওয়া পর্যন্ত তাদের সেনারা লেবানন ছাড়বে না। অন্যদিকে হিজবুল্লাহ চুক্তি প্রত্যাখ্যান করে জানিয়েছে, ইসরায়েল পুরোপুরি সরে না যাওয়া পর্যন্ত তারা অস্ত্র ছাড়বে না। তাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির পথ এখনও কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা। এরই মধ্যে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 920 জনে। নিহতদের মধ্যে 40 জন বিদেশি নাগরিক,
এখনও নিখোঁজ রয়েছেন 50,000-এর বেশি মানুষ। হারানো স্বজনদের খোঁজে বাসিন্দারা নিজেরাই নেমে পড়েছেন উদ্ধার কাজে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঞ্চলে এ পর্যন্ত 200-র বেশি মানুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিভিন্ন দেশ সহায়তার হাত বাড়িয়ে দিলেও সময়ের সঙ্গে সঙ্গে কমছে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। দেশটিতে নতুন করে 4.9 মাত্রার ভূমিকম্প বাড়িয়েছে আতঙ্ক। এরই মধ্যে বিভিন্ন স্থানে লুটপাটের খবরও পাওয়া গেছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। চীন মালয়েশিয়া সফরের সাফল্য জনগণকে উৎসর্গ করলেন তারেক রহমান। সংসদে ধন্যবাদ প্রস্তাব গ্রহণ, বিদেশের সঙ্গে করা চুক্তি অবহিত করার আহ্বান বিরোধী দলের। ঢাকা বেইজিং সম্পর্ক সর্বোচ্চ ধাপে, বিবেচনায় মিয়ানমার দিয়ে করিডোর প্রস্তাব। তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ে একমত, রোহিঙ্গা ইস্যুতে কাজ করবে চীন মালয়েশিয়া। এবং নকআউটে বিশ্বকাপের বিস্ময় কেপ ভার্দে, স্পেনের কাছে হেরে উরুগুয়ের বিদায়। দেমবেলের হ্যাটট্রিকে নরওয়েকে গুড়িয়ে দিল ফ্রান্স। সকালে আর্জেন্টিনার সামনে জর্ডান। এ ছিল সন্ধ্যার সময়ে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রুদ্র। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।